নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন পডকাস্টিং আপনাদের প্রত্যেকে অনেক স্বাগত। আজকে আমাদের স্পেশাল ইন্টারভিউ, এবং সেই স্পেশাল ইন্টারভিউতে আমাদের স্পেশাল গেস্ট এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র হুমায়ুন কবির। তিনি আমাদের সামনে কিছু অনিবার্য প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে তার দরবারে আমরা হাজির, তার সামনাসামনি আমরা এই মুহূর্তে যাব। এবং অনেক স্বাগত আপনাকে সিএন পডকাস্টিং এ হুমায়ুন বাবু। আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলার সমস্ত স্তরের নাগরিকদের আমি নমস্কার জানাই, সম্মান জানাই। হুমায়ুনবাবু, সামনে আপনার বড় ইভেন্ট, বিগ ইভেন্ট, ব্রিগেড সমাবেশ রয়েছে, এবং তার আগে অনেকে বলছেন যে আপনার দল অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি যে ইউপি, তারা নির্দিষ্টভাবে একটা বিকল্প হতে চাইছে রাজ্যে। তো মিমের বিকল্প কি? দেখুন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে বিকল্প হওয়ার জন্য বা তাদের সঙ্গে কম্পিটিটর আনার জন্য আমি আমার রাজনৈতিক দল বাংলার মানুষের কাছে নিয়ে আসিনি। আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমানে বাংলার যে শাসক দল টিএমসি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই 2011 সালের 13ই মে যেদিন ভোট গণনা হয়েছিল, সেদিন 182টা আসন তিনি জোড়া ফুল চিহ্নের প্রতীকের প্রার্থীদের জিতিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। পাশাপাশি আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 65টা আসনে লড়াই করে 42টায় হাত প্রতীক চিহ্ন নিয়ে নির্বাচিত হয়েছিল। তার মধ্যে আমি হুমায়ুন কবির ছিলাম। তারপরে জল নদী দিয়ে অনেক অতিবাহিত হয়েছে, জল গড়িয়েছে। আমাদের রাজনৈতিক জীবনেও অনেক সময় বিতর্ক আমাদের পিছু ছাড়ে না। যেখানে 2011 সালে আইএনসির প্রার্থীরূপে সত্য রেজিনগর বিধানসভায় আমি মানুষের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম 5 বছরের জন্য। কিন্তু আগেই বললাম, বিতর্ক হুমায়ুন কবিরের পিছু ছাড়ে না। তাই 18 মাসের মধ্যে আমাকে বিধায়ক পদ রিজাইন দিয়ে পদত্যাগ করে অনারেবল স্পিকারের কাছে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম। সেই জয়েন করাটা আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমার কাছে একটি ভুল হয়েছিল। সেটা ঐতিহাসিক ভুল বলতে পারেন, এমনি নর্মাল একটা ভুল বলতে পারেন। আপনি বলছেন বিতর্ক আপনার পিছু ছাড়ে না, সঠিক কাজ করছেন, আবার বিতর্ক আপনার সঙ্গে একদম সম্পৃক্ত হয়ে আছে। আজকের যে দুনিয়া, সেই দুনিয়াতে জামানাতে কেউ যদি ন্যায় পথে চলতে চায়, হক পথে চলতে চায়, ন্যায়ের সঙ্গে থাকতে চায়, তো তার বাধা আসবে পদে। সেটা আপনার ক্ষেত্রে হচ্ছে। একটা বিষয় উঠে আসছে, আপনি দেখবেন যে গত 1 মাস ধরে আমরা শুনলাম যে আপনি বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস বা তৃণমূল একাধিক নেতা সম্পর্কে আপনি বিস্ফোরক সমস্ত অভিযোগ করেছেন। কিন্তু অনেকে বলছেন যে তাহলে এতদিন ধরে আপনি এত অভিযোগ নিয়ে একই সঙ্গে ঘর করলেন কিভাবে, থাকলেন কি? ঘর করা এক প্রকার বাধ্য হয়ে 2012 সালের 20শে নভেম্বর তৃণমূলের 10 টাকার মেম্বারশিপ নিয়েছিলাম। সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে, সঞ্জয় মিত্র চিফ সেক্রেটারি ছিলেন, তার সই করা একটা চিঠি বেলা 1টার সময় যখন পদত্যাগ করেছি, 2টোর সময় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের সেটা অ্যাকসেপ্ট করে আমাকে যখন চিঠি দিয়ে দিয়েছে, তারপরে 4:30টার সময় সঞ্জয় মিত্র চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, তিনার একটা সই করা লেটার পেয়েছিলাম 21শে নভেম্বর 2012, যাতে আমি মন্ত্রিসভায় দায়িত্ব নিই। এটার জন্য সেদিন গর্ব হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো একটা কৃষকের ঘরে জন্মগ্রহণ করা লোককে রাজ্য মন্ত্রিসভায় স্থান দিয়েছিল। কিন্তু সেই সম্মান দীর্ঘায়িত হয়নি, কারণ তখন মনমোহন সিংয়ের সরকার ভারতবর্ষে, অধীর রঞ্জন চৌধুরী তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, এবং তড়িঘড়ি করে আমাকে ঘর গোছানোর, কারণ 2011-তে তৃণমূলের মাত্র একটা সিট জিতেছিল মুর্শিদাবাদে, 22-এর মধ্যে 14 আমরা কংগ্রেস জিতেছিলাম, 7টা লেফট ফ্রন্ট জিতেছিল, আর একটা মাত্র প্রায়ত সুব্রত শাহ সাগরদিঘিতে জিতেছিল। 18 মাসের মাথায় যখন আমি রিজাইন দিয়ে এই দলে আসলাম, তখন আমাকে মন্ত্রী করা হলো
তড়িঘড়ি করে অধীর রঞ্জন চৌধুরী আমাকে জিততে না দেওয়ার প্রতিজ্ঞা করে মনমোহন সিংয়ের সরকার ইলেকশন কমিশনকে বলে আজকে বসিরহাটের সাংসদ নুরুল হাজি কবে মারা গেছে, এখনো বাই ইলেকশন হয়নি, হচ্ছে না। সাধন পান্ডে কলকাতার যে সিটের থেকে তিনি মানিকতলা থেকে জিততেন, 1.5 বছর পরে তার বাই ইলেকশন হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় 2.5 মাসের মাথায় 23শে ফেব্রুয়ারি 2013 আমার বাই ইলেকশন হলো। সেখানে অধীর রঞ্জন চৌধুরী আমার এগেনস্টে, আমি 14 জন ছিলাম কংগ্রেসে, আমি বেরিয়ে আসলাম 13 জন এমএলএ এবং 7টা পৌরসভা, তখন ডোমকল পৌরসভা ছিল না, 7টাই ছিল, 7টা পৌরসভায় অধীর চৌধুরীর দখলে ছিল। তাদের অর্থবল, তাদের কন্ট্রাক্টরদের নিয়োগ করা, তাদের সর্বশক্তি নিয়োগ করে আমাকে 2013 এই মমতা ব্যানার্জির প্রতীকে লড়াই করে 2013 23শে ফেব্রুয়ারি আমি নির্বাচনে জিততে পারিনি। আমি হাসি মুখে সেই গণনা কেন্দ্র 28শে ফেব্রুয়ারি 2013 আমি মেনে নিয়েছি। মেনে নিয়ে 1 মার্চ 2013 আমি কলকাতায় এসে, তখন রাইটার্সে বসতেন মমতা ব্যানার্জি, ওনার কাছে গিয়ে আমি পদত্যাগ করতে গেছি। তখন আমাকে বলেছেন যে না, তোমাকে পদত্যাগ করতে হবে না, তুমি কন্টিনিউ করো, তোমাকে যে 21শে নভেম্বর মন্ত্রী করা হয়েছে সেখান থেকে তোমার মেয়াদ 20শে মে 2013 অবধি থাকছে, তুমি থাকো, পরে আমি ভাবছি। তো যখন ভাবতে ভাবতে 1 মার্চ 2013-তে যখন তিনি কন্টিনিউ করতে বললেন, আমি থেকে গেলাম। ঠিক, আপনি এই যে কথাগুলো বলছেন একদমই ঠিক, আপনার জায়গা থেকে আপনার রিলেশন ঠিকই, কিন্তু তাহলে মানে এক্স্যাক্টলি বলুন না কি হয়েছিল, যে কারণে আপনি এতদিনের ঘর, আপনার পুরনো ঘর তৃণমূল কংগ্রেস, কি ডিসিশন, এক্স্যাক্ট কারণটা কি? ওইসবের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে গোসাটা কার হয়েছে? এই দুজন ব্যক্তিকে নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। মমতা ব্যানার্জি তার আদরের ভাইপো অভিষেক ব্যানার্জি পড়াশোনা করতে দিল্লিতে থাকতেন, আপনারা সবাই জানেন। তো হঠাৎ করে তার আগে 9 থেকে 14 সোমেন মিত্র ডায়মন্ড হাবড়ারের সাংসদ ছিলেন। যে কোনো কারণে তিনি আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরত গেলেন। সেই সুযোগে ডায়মন্ড হাবড়াতে 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব হলো, অভিষেক হলো, ডায়মন্ড হাবড়ার সাংসদ হলেন। তাহলে উনি প্যারাশুটে নেমে মমতা ব্যানার্জির ক্ষমতা বলে তিনি কিন্তু গ্রাসরুটের কোনো মানুষকে চেনার দরকার হলো না। ডায়মন্ড হাবড়ার লোকসভার 7টা বিধানসভার কোনো মানুষকে চেনার যাওয়ার বা মেলামেশা করার সুযোগ দরকার পড়ল না। তিনি একদম প্যারাশুটে নেমে মমতা ব্যানার্জির ক্ষমতায় বলিয়ান হয়ে তিনি ডায়মন্ড হাবড়াতে সাংসদ পদে প্রার্থী হয়ে গেলেন। রাজীব গান্ধী 1984 সালের ডিসেম্বরে যে লোকসভার একটা নির্বাচন করেছিলেন ইলেকশন কমিশনকে দিয়ে, তখন দেখেছিলাম হঠাৎ করে এই কালীঘাটের একটা মহিলা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্র নেত্রী বা ল নিয়ে পড়াশোনা করতে করতে হঠাৎ করে তিনাকে প্রায়ত সুব্রত মুখোপাধ্যায় রাজীব গান্ধীকে ধরে প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাদবপুরে প্রার্থী করেছিলেন। পড়াশোনা পাঠ প্রায় চুকিয়ে দিয়েছিলেন, তারপরে তিনি হঠাৎ করে এমপির টিকিট পেলেন। এই যে বারবার হঠাৎ হঠাৎ বলছেন, এটাও কি হঠাৎ আর প্যারাশুট কি একই জায়গায়? একই জায়গায়। উনি যেভাবে এসে আবির্ভাব হয়েছিলেন, তিনার ভাইপোকেও সেইভাবে প্যারাশুট থেকে নামিয়ে তিনি ডায়মন্ড হাবড়ার সাংসদ করে দিয়েছেন। তিনি আজকে হ্যাটট্রিক করে ফেলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সাল থেকে তিনিও 7 বারের সাংসদ হয়েছেন, 2 বারের রেলমন্ত্রী হয়েছেন। কার হাত ধরে হয়েছিলেন? প্রায়ত অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেছেন। অটল বিহারী বাজপেয়ীকে 30 বিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে নিয়ে এসে ওনার মা গায়ত্রী দেবীর কাছে প্রণাম করেছিলেন, আপনারা জানেন। মমতা ব্যানার্জিও অটল বিহারী বাজপেয়ীজির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তাহলে তিনারা কিন্তু বিজেপির বি টিম না, তিনারা সব এ টিম। আর হুমায়ুন কবির যখন কোনো একটা ছোট্ট নদীর উপরে একটা 35 কোটি টাকার ব্রিজ, লোহাদা ঘাট 4 বছর ধরে বলতে হচ্ছে, তখন মমতা ব্যানার্জি বলছে তোমার মুখে স্যালুটোপ লাগিয়ে দেবো, তুমি বেশি কথা বলবে না।
আমি বিধানসভায় যখন চোর চোর স্লোগান দিচ্ছে বিজেপির এমএলএরা, মমতা ব্যানার্জিকে চোর বলছে, গোটা ট্রেজারি বেঞ্চকে চোর বলছে। যখন আমি উঠে তার প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাকে বলছে, এই হুমায়ুন তুমি বেশি বেড়ে গেছো, তুমি বসো, চুপ করো, আমি একাই 100। আমি এটা দেখাতে চাই মমতা ব্যানার্জিকে, আগামী দিনে আপনি বিধানসভায় একাই জিতবেন, দিয়ে মাননীয় গভর্নরকে গিয়ে একাই চিঠি লিখে বলবেন যে আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য ডিমান্ড করবেন। আর আপনার কাছে কেউ কোনো বিধায়ক যাতে আপনাকে পরিষদীয় নেত্রী হিসাবে সিগনেচার না করে। দলের মধ্যে কিছুই বলতে পারতেন না, মানে কণ্ঠরোধ করা হচ্ছে? কোনো কথাই বলা যায় না, কোনো কথাই কর্ণপাত করে না। এই যে আজকে দেখছেন না, হঠাৎ করে ফাইল নিয়ে চলে আসছেন, বালিঘাট থেকে বালি তুলবে, তার জন্য টাকা তুলবে ওখানকার তৃণমূল নেতারা পুলিশকে সঙ্গে নিয়ে, তার প্রতিবাদ করা যাবে না। আর উনি আইপ্যাক তো মূলত একটা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট সংস্থা আর কি, মানে এই ধরনের আরে স্ট্র্যাটেজিস্ট সংস্থা, স্ট্র্যাটেজিস্টের আগে প্রশান্ত কিশোরজি ছিলেন। প্রশান্ত কিশোরজি যখন 2020-তে ছিলেন তখন আমাকে একদিন ডেকেছিলেন, প্রায় 1 ঘন্টা আমার সঙ্গে 1 to 1 কথা হয়েছিল। কোনোদিন আমাকে কোনো পয়সার কথা বলেননি, আমাকে কোনো পয়সা দিতেও হয়নি, আর আমি পয়সা দিয়ে রাজনীতি করিও না। তো সেটা গেল, তারা আমার কথা শুনে অর্থ নিয়ে হয়েছিল, অর্থাৎ অর্থ দেওয়া নেওয়া আপনি বলছেন যেটা, এটাই তো অভিযোগ আপনার। নিশ্চয়ই, কারণ আমি টাকা দেব না, আমি কারোর সাথে টাকা তুলি না। আমি রাজনীতি করি মানুষের মঙ্গলের জন্য, মানুষের উন্নয়নের জন্য, তাদের ন্যায় পাই দেওয়ার জন্য। তা আমি কেন এদের কর্মচারী নাকি? মমতা ব্যানার্জির কর্মচারী আমি হতে চাইনি, অভিষেকেরও কর্মচারী হতে চাইনি। কিন্তু আগের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি বললেন যে এটা আইটি সেল এসেনশিয়ালি দলের, এবং সেখানে তো কোথাও এরকম তথ্য উঠে আসে, আপনি যে অভিযোগ করছেন চাঞ্চল্যকর অভিযোগ ক্যামেরার সামনে, আপনি তদন্ত করতে বলুন। ওনার যদি সৎ সাহস থাকে, ওনার তো অনেক এজেন্সি আছে, সিআইডি আছে, আইবি আছে, তাদেরকে তদন্ত করতে বলুন। আর তা নাহলে যদি ওনার সৎ সাহস থাকে, আমরা বলছি যে ইডিকে দিয়ে, ইনফরমেশন ডাইরেক্টরিকে দিয়ে মুর্শিদাবাদ জেলাটা তদন্ত করুক। নাহলে ইডিকে দিয়ে একবার মুর্শিদাবাদের 26টা ব্লক, 8টা পৌরসভা, আর পঞ্চায়েতের 250টা গ্রাম পঞ্চায়েত, 26টা পঞ্চায়েত সমিতি, 22টা বিধানসভা, একটু তদন্ত করে উনি একটা রিপোর্ট কার্ড বের করুন। কিন্তু ইডির উপর তো রাজ্য সরকারের ভরসা নেই। ভরসা কি করে থাকবে? তাহলে কেঁচো তুলতে ক্যাঁকড়া বেরিয়ে যাবে। তো ইডি যদি নিরপেক্ষভাবে তদন্ত করতে নামে, তাহলে তো এই তৃণমূলের ঘাবলাবাজি আর চোটচুকটামি করা সবটাই তো মানুষ জেনে যাবে। এমনিতেই চাকরি বিক্রি করেছে, সেটা মানুষ জেনেছে। পার্থ চট্টোপাধ্যায় 3 বছরের বেশি জেলের ঘানি টেনেছে, তার অর্পিতার কাছে 50 কোটি না 51 কোটি টাকার পাহাড় পাওয়া গেছে। তাহলে আপনার নতুন এই প্রজেক্ট, নতুন দল, বড় কর্মকাণ্ড এবং নির্বাচন করতে গেলে তো অর্থের প্রয়োজন। তাহলে আপনি এই যে সব জায়গায় প্রার্থী দিচ্ছেন, এত লড়াই, এই এত অর্থনৈতিক কর্মকাণ্ড সামলাবেন কি করে? মানে গৌরী সেনটা কি? দেখুন, আমি গৌরী সেনকে আপনার কাছে কেন ওপেন করব? আমাকে নিশ্চয়ই রাজনীতি করতে গেলে অর্থের প্রয়োজন আছে, কিন্তু সেই অর্থ কে বা কাহারা আমাকে ডোনেট করবে বা আমাকে সাহায্য করবে, সেটা তো আপনাদের মতো চ্যানেলের ক্যামেরায় আমি কখনোই বলবো না। তাহলে তো সেখানে তেনাদেরও অসুবিধা হবে, আমারও সেখানে। তবে আমি এইটুকু বলতে পারি, কোনো অস্বচ্ছ কোনো এগ্রিমেন্ট করে বা কোনো বাংলার মানুষের অর্থকে অপচয় করে, বা বাংলার যে সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী একটা জনপ্রতিনিধি বা সরকারে আসার পর কোনো সরকারি অর্থ দুর্নীতিতে হতে না দেওয়া, এটা আমার প্রতিজ্ঞা। আমি কারো কাছে কোনো অন্যায়ভাবে কোনো এগ্রিমেন্ট করে কারো সাথে কোনো টাকা নেব না। একদম পুরোপুরি স্বচ্ছভাবে আপনি একদম চেষ্টা করছেন। একটা বিষয়, আপনি সংখ্যালঘু স্বার্থের কথা বলছেন, আমরা শুনেছি প্রথম থেকে, এবং সেক্ষেত্রে সংখ্যালঘু স্বার্থের কথা বলছেন, এক্ষেত্রে ফুরফুরা শরীফ বা আইএসএফ, এই যে বিষয়গুলো আসছে, নামগুলো আসছে, এগুলো কিভাবে মেলাচ্ছেন? মানে আপনার সঙ্গে ফুরফুরা শরীফে আপনি গেছিলেন রিসেন্টলি? আমি ফুরফুরা শরীফে গেছিলাম ব্যক্তিগত, ওটা একটা পীরের স্থান বা পবিত্র মাটি। ওই মানে আমাদের বাংলায় অনেক মানে একটা স্থানের মধ্যে ওটা একটা পবিত্র স্থান, হুগলির ওই ফুরফুরা শরীফ।
যেখানে পীরজাদারা আছেন, ওনাদের যারা উত্তরসূরি ছিলেন বা পূর্বসূরি ছিলেন, তারা অনেক সম্মান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আজকের জামানায় যেনারা আছেন, ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সাথে আমার দেখা হয়েছে, ওনার সঙ্গে আমি কোলাকুলি করেছি, ওনার দোয়া চেয়েছি। উনি আমাকে বলেছেন আপনি লড়াই করুন, আমাদের দোয়া থাকবে। পাশাপাশি সাপির সিদ্দিকীর বাড়িতে গেছি, উনি আমাকে প্রচণ্ডভাবে আপ্যায়ন করেছেন। প্রথমে অনেক কিছু খাইয়েছেন। ওখানে বিধায়ক আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে আপনার কি আলোচনা? আমি নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার জন্য যাইনি। নওশাদ সিদ্দিকীর বাড়ি ওখানেই কাছে, সাপেরি সিদ্দিকী আর ইব্রাহিম সিদ্দিকীদের বাড়ির থেকে কাছেই গিয়ে মানে নওশাদদের বাড়ি। তো জুম্মার নামাজের ব্যাপার ছিল, দরবারে নামাজ পড়তে যাব, হাতে সময় ছিল না, 10 মিনিট মতো সময় ছিল। তো আমি একবার ঢুকেছিলাম যে যদি থাকে। ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সাথে দেখা হলো, কুলাকুলি হলো, সাপিরি সিদ্দিকী সাহেবের কাছে কথা হলো, খাওয়া হলো। আবার নামাজের পরে তিনি বলে রেখেছেন যে এখানে লাঞ্চ করতে হবে, তা করবো। মধ্যে যদি একবার আব্বাস ভাইজান বা নওশাদের সঙ্গে দেখা হয়। 21 সালে আপনি রেজিনগর থেকে আপনাকে এই তৃণমূল কংগ্রেস আপনার সদ্য প্রাক্তন দল তারা আপনাকে ভরতপুরে নিয়ে আসলো। আপনার তো মুর্শিদাবাদে আপনি একদম সান অফ সয়েল এবং আপনার যথেষ্ট ক্ষমতা প্রতিপত্তি আছে বলে অনেকে বিশ্বাস করেন। আপনি যে এই প্রতিবাদ আজকে এটা দল থেকে বেরিয়ে এসে করছেন, এটা তখনই করতে পারতেন যে আমি রেজিনগর থেকে অনেক করেছি, তখনও করেছি। তখন প্রশান্ত কিশোর 2020 সালের 6 আগস্ট প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আমি 2015 সালের 25শে ফেব্রুয়ারি থেকে 6 বছরের জন্য বহিষ্কার ছিলাম। আপনি আপনার কথায় বারংবার অধীর রঞ্জন চৌধুরীর কথা আমরা শুনছি। তো অধীর বাবু সম্প্রতি একটা খুব মারাত্মক অভিযোগ করেছেন, আপনি কথা শুনেছেন। অভিযোগটা হলো যে আইপ্যাককে সঙ্গে নিয়ে একটা হিংসাত্মক ঘটনা ঘটিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে দেওয়া হয়েছিল, পরাজিত করা হয়েছিল। আপনি মানেন এই বক্তব্যটা? আইপ্যাকের কোনো ভূমিকা নেই, ভূমিকাটা আমার ছিল এবং সেটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে আমি এটা করেছিলাম। আপনাকে অকপটে স্বীকার করছি, অধীর রঞ্জন চৌধুরীকে 2024 সালের ভোটে হারানোর মূল কারিগর আমি। আপনি যে দলের কথা বলছেন, যে দল নিয়ে আপনি এত আশান্বিত খুশি হওয়া উচিত, সেই দল অনেকে বলছেন যে আপনি আপনার ভোট বাক্স যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে অসুবিধা হবে তৃণমূল কংগ্রেসের শাসক দলের। কার অসুবিধা হলো সেটা আমার দেখার দায়িত্ব বিজেপির ক্ষেত্রে সেটাকে ওটাও আমি কাউকে সুবিধা পাই দেওয়ার জন্য আমি দল খুলিনি। কারো অসুবিধা হবে সেটা দেখার আমার কোনো দায়িত্ব নেই। আমি 2,82,00,000 মুসলমান ভোট আছে, সেই ভোটের সিংহভাগ আমার পক্ষে নেওয়ার জন্য এবং 90টা মুসলিম ক্যান্ডিডেট করব, যারা আগামী বিধানসভায় 294-এর মধ্যে 90 জন মুসলিম বিধায়ক আসবে, যেটা মমতা ব্যানার্জি কৌশল করে 42টা রেখেছে। আসবো যে আপনার সদ্য প্রাক্তন দল এবং তার সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারের নির্বাচনটা একটা বড় খেলা হবে, নাম দিয়েছেন ফাটাফাটি খেলা হবে। আপনি সেই খেলার ময়দানে কিভাবে নিজেকে দেখতে চাইছেন? ওনারা যেভাবে খেলতে চাইবেন, ওনারা ফাটাফাটি করতে পারেন, ফুটবল খেলতে পারেন। ফুটবলে একটা শব্দ আছে জানেন তো, যত মাঠ জুড়ে আপনি দৌড়াদৌড়ি করে খেলুন, কিন্তু জালে গোল না জড়ালে সেই টিম জেতে না। তো আমি মমতা ব্যানার্জির যত রকম খেলা, যত রকম পাঁচালি, যত রকম মিথ্যাচার, যত রকম মুসলিমদের হয়ে ওয়াকফ নিয়ে ছিনিমিনি খেলা, 10% ওবিসিকে ঝুলিয়ে রাখা, অন্যভাবে কৌশল, এইসব সমস্ত কৌশলের জবাব হুমায়ুন কবির ছক্কা হাঁকিয়ে জবাব দেবে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম একেবারে জনতা উন্নয়ন পার্টির যিনি একদম প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তিনি সরাসরি বললেন যে এবারে খেলা হবে, জমাটি খেলা হবে, যেমন তার সদ্য প্রাক্তন সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। পাশাপাশি তিনি চাইছেন যে বাংলার রাজনীতির ক্ষেত্রে এবার রিমোট থাকুক সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে। দেখা যাক কি হয়, কোন দিকে আসল গল্পটা হয় এবং খেলার বল কোন দিকে গড়ায়।